নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই ভিডিওতে এবং অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর তো দেব, কিছু ট্রান্সফার নিউজও রয়েছে এবং মোহনবাগানের খবরও দেব। কারণ মোহনবাগান ইতিহাস সৃষ্টির সামনে রয়েছে, তো ইতিহাস তৈরি করবে মোহনবাগান, সেই খবর তো দিতেই হবে। পাশাপাশি ইস্ট বেঙ্গল শিবিরেরও খবর রয়েছে। ইস্ট বেঙ্গলে আজকেই ইনফ্যাক্ট একটা ম্যাচ রয়েছে, কি ম্যাচ, এবং পাঞ্জাব ম্যাচ রয়েছে 22 তারিখে। সেই ম্যাচ নিয়েও আমরা আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। তো অতি অবশ্যই বলবো, যারা ভিডিওটি দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করা যাক আজকের এই ভিডিও। শুরুতেই মোহনবাগানের খবর দেব। মোহনবাগানের ম্যাচ রয়েছে 23 তারিখে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি বিরুদ্ধে, এবং এই ম্যাচটা জিতলে বা ড্র করলেই কিন্তু মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে শিল্ড কিন্তু তারা পাবে না, পরে তারা পাবে, তাদেরকে সেই শিল্ড তুলে দেওয়া হবে না এই দিনকে। আর একটা বিষয় এখানে কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, এই ম্যাচের টিকিট ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত মোহনবাগানের তাঁবুতেই কিন্তু এই টিকিট পাওয়া যাবে, এবং যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকেও কিন্তু টিকিট সংগ্রহ করতে পারবেন। 22 তারিখ পর্যন্তই কিন্তু সেখান থেকে টিকিট পাওয়া যাবে, 21 থেকে 22 তারিখ, অর্থাৎ আজ এবং আগামীকাল। 23 তারিখ পর্যন্ত মোহনবাগান তাঁবুতে আপনারা টিকিট পাবেন অফলাইনে, অনলাইন টিকিট তো পাচ্ছেনই, এবং অনলাইন টিকিট রিডিম করা যাবে সেটা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনের থেকে। আর একটা বিষয় জানানো হয়েছে যে মোহনবাগান যাদের ভ্যালিড কার্ড রয়েছে মোহনবাগানের মেম্বারশিপে, তাদের জন্য একটা ঘোষণাও কিন্তু মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ করে রেখেছে, যে এক্ষেত্রে কিন্তু আহ, তাদেরকে কার্যত ফ্রি অফ কস্টে ম্যাচ দেখার একটা সুযোগ দিচ্ছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। দেবাশিস দত্ত তারা কিন্তু ঘোষণা করেছে এমনটাই। যদিও এ ব্যাপারে আপনাদেরকে বলবো আরেকটু ভালো করে খোঁজ খবর নিয়ে কিন্তু আপনারা এই যাদের মোহনবাগান মেম্বারশিপ কার্ড রয়েছে তারা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু যাবেন। এবার যদি আসা যায় ইস্ট বেঙ্গলের খবরের দিকে, ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে যাচ্ছে, এবং পাঞ্জাবে এই ম্যাচ ফার্স্ট লেগের ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলই জয়লাভ করেছিল, এবং হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো ইস্ট বেঙ্গল যদি এই ম্যাচ জিততে পারে, অতি অবশ্যই তারা একটা সম্মানজনক অবস্থায় এই টুর্নামেন্ট শেষ করতে চাইছে, তো সে পথে তারা আরেকটু এগিয়ে যাবে। এবং এই ম্যাচটা একটা ক্যালকুলেশন শোনা যাচ্ছে, যদি ইস্ট বেঙ্গল নাকি 4 গোল যদি দেয়, তাহলে ইস্ট বেঙ্গল এক লাফে 8 নম্বরে উঠে আসতে পারে। তো এভাবে তো ফুটবল হয় না, ফুটবল অত হিসেব নিকেশ করে হয় না। 4 গোলও হয়ে যেতে পারে, 109 গোলও জিততে পারে। তো দেখা যাক। এখন ইস্ট বেঙ্গলের মূল দরকার হচ্ছে 3 পয়েন্ট। এখন 3 পয়েন্ট পেতে গেলে 1 গোল দিলেও 3 পয়েন্ট পাওয়া যাবে, 4 গোল দিলেও 3 পয়েন্টই পাওয়া যাবে। যদি 4 গোল দিয়ে গোল পার্থক্যে দেখা যায় কিছুটা অন্তত এগিয়ে যেতে পারে, তো সেটা দেখা যাবে ম্যাচে তারা কি ফল করে না করে। আজকে ইস্ট বেঙ্গলের একটা ম্যাচ রয়েছে, RFDL এ ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে। কাদের সঙ্গে জানেন? ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। এই ডায়মন্ড হারবার এফসি মাঠে হাজির না হওয়ার জন্য, এবং তারা যে আহ, মামলা করলো সেই ম্যাচটা নিয়ে IFA যাতে ইস্টবেঙ্গলকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা না করতে পারে, স্থগিতাদেশ তারা নিয়ে এসেছে। ফলত এটা কিন্তু একটা বদলার ম্যাচ হতে চলেছে। কল্যাণী স্টেডিয়ামে এই ম্যাচ হবে। আমি চাইবো যে ইস্ট বেঙ্গল এই ম্যাচে বড় ব্যবধানে জিতে একটা বার্তা দিয়ে রাখুক, যে ইস্ট বেঙ্গলকে নিয়ে পাঙ্গা নেওয়াটা এতটা সহজ নয় ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তো তারা কোর্টে গেছে, অসুবিধে কিছু নেই, সময়ের অপেক্ষা, হয়তো ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতেই হবে। তো RFDL এর এই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল বদলা নেবে, এটা আশা রাখা যেতে পারে। তো আপনারা যারা কল্যাণী কাছাকাছি থাকেন ইস্ট বেঙ্গল সমর্থকরা, তারা ম্যাচটা গিয়ে দেখতে পারেন মাঠে। এবার আসা যাক যে কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। দেখুন, ইস্ট বেঙ্গলের বেশ কিছু প্লেয়ারের তো চোটাঘাত, যাদেরকে হয়তো আর পাওয়া যাবে না, সিজন আউটই হয়ে গেছেন, তাদেরকে আর ইস্ট বেঙ্গল কর্তারা ফেরাবেন বলেও মনে হয় না। একমাত্র মাদি তালাল যদি ঠিকঠাক তিনি ফিট হয়ে যান, তো তার ফেরার একটা সম্ভাবনা পরের সিজনে রয়েছে, সেটাও হয়তো ISL শুরু হয়ে যাবে তখন। হিজাজি মাহেরের ফেরার আর কোনো সম্ভাবনা নেই। ক্লিটন সিলভা তিনিও চোটগ্রস্ত, চোটাঘাতে জর্জরিত তিনি অপারেশন করতে তাকে সুপারিশ করেছিলেন ডাক্তাররা, কিন্তু তিনি অপারেশন করবেন না, তিনি অন্য কোনো পদ্ধতিতে ফিট হওয়ার চেষ্টা করছেন, যেটা অস্কার বুজো সাংবাদিকদের সম্মেলনে এসে জানিয়েছেন। এবং ইনফ্যাক্ট অস্কার বুজো তিনি জানেনই না ঠিক কি কন্ডিশন রয়েছে ক্লেটন সিলভার, তার শারীরিক অবস্থা কি কন্ডিশন রয়েছে সেটা তার কাছে পরিষ্কার নয়। এটা কিন্তু একটা
পেশাদার ক্লাবের কাছে এক্সপেক্টেড নয়। ফলত ক্লাবের পেশাদারিত্ব নিয়ে কিন্তু আবারও একটা প্রশ্ন উঠে যাচ্ছে। ফলত ইস্টবেঙ্গল পরের মরশুমের জন্য ঘর গোছাতে শুরু করেছে, কারণ ইস্টবেঙ্গল ধরেই নিয়েছে যে এই মরশুমে আইএসএল এ অন্তত আর কিছু হওয়ার নয়। এএফসি কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপে যদি কিছু হয়, তো সুপার কাপও জানা যাচ্ছে যে হবে। সুপার কাপ 18 থেকে 27 তারিখ হতে পারে, 18 থেকে 27 এপ্রিল। এপ্রিল মাসে সুপার কাপ হবে এবং এবার কিন্তু সুপার কাপ নকআউট খেলা হবে, অর্থাৎ সুপার কাপ যেখানে হওয়ার মানে হবে কি হবে না একটা দোলাচল ছিল, সেখান থেকে অন্তত জানা যাচ্ছে যে সুপার কাপ হবে এপ্রিল মাসেই হবে। সেটা 18 থেকে 27 হতে পারে বা অন্য কোনো দিনও হতে পারে, সেটা আরো আপডেট পেলে নিঃসন্দেহে আপনাদেরকে জানাবো। তবে সুপার কাপ হচ্ছে এপ্রিল মাসে হবে। কোথায় হবে এটা একটা বড় প্রশ্ন। উত্তরাখণ্ডে খেলা আয়োজন করার চেষ্টা হচ্ছিল, কিন্তু সেখানেও টিভি সত্ত্ব নিয়ে একটা সমস্যা, উত্তরাখণ্ডে হচ্ছে না। গোয়াতে হতে পারে বলে শোনা যাচ্ছিল, কিন্তু গোয়া এই সুপার কাপ আয়োজন করতে চাইছে না। ফলত সুপার কাপের ভবিষ্যৎ হয়তো একটা ঠিক যে এপ্রিল মাসে হবে জানা যাচ্ছে, কিন্তু কোথায় হবে সেটাই যদি এখনো পর্যন্ত ঠিক না হয়, তাহলে তো তার ভবিষ্যৎ এখনো কার্যত অনিশ্চিত। যদি হয়, ইস্টবেঙ্গল কিন্তু এই সুপার কাপকে পাখির চোখ করছে এবং সেভাবে তারা চাইছেন যে সমস্ত প্লেয়াররা চোটাঘাতে জর্জরিত তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ফিট করে মাঠে নামানো যায়। এবং এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচও রয়েছে। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই এই কারণে কিন্তু আইএসএল এর কয়েকটি ম্যাচ শেষের দিকে দু একটি ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন রেখেছে, যদিও এখনো এফএসডিএল কিছু জানায়নি এ ব্যাপারে। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল প্রস্তুতি নিচ্ছে মূলত এফসি চ্যালেঞ্জ লিগকে পাখির চোখ করেই, এবং সামনের বছরের টিম তৈরি করার চেষ্টাও তারা করছেন। ইতিমধ্যে বেশ কিছু ফুটবলারকে তারা টার্গেট করেছেন, যার মধ্যে অন্যতম রেম সাঙ্গা, রিয়েল কাশ্মীরে খেলেন। এই রেম সাঙ্গা মিডফিল্ডার, বেশ কিছু গোলও আছে, অ্যাসিস্ট করা আছে তার। তো এই রেম সাঙ্গাকে টার্গেট করছে ইস্টবেঙ্গল। চেন্নাইয়ান এফসিতে খেলা জিতেশ্বরকেও ইস্টবেঙ্গল টার্গেট করে রেখেছে, জিতেশ্বরকেও নিতে পারে। জিতেশ্বরের খেলা বেশ পছন্দ হয়েছে অস্কারের, এবং ইনফ্যাক্ট দেখুন যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই কিন্তু এই জিতেশ্বরকে অনেকদিন পরে মাঠে নামানো হয়েছিল, ভালো খেলেও ছিল। হায়দ্রাবাদের অ্যালেক্স সাজি, এই ডিফেন্সের এই প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করছে। তার খেলাও অস্কারের পছন্দ হয়েছে, তো তাকেও কিন্তু ইস্টবেঙ্গল নিতে পারে পরবর্তী সিজনের জন্য, এমনটা শোনা যাচ্ছে। তো সামার ট্রান্সফার উইন্ডো যখন খুলবে, যখন পরের মরশুমের জন্য দল গোছানো হবে, তো তখন আরো ভালো এই ব্যাপারগুলো কনফার্ম হবে, আরো ভালো করে কনফার্ম হয়ে যাবে, ভালো খবর আপনাদের নিঃসন্দেহে দেবো। তবে এইগুলো নিঃসন্দেহে গুড নিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ ইস্টবেঙ্গলে বেশ কিছু প্রবলেম তো রয়েছে। তো অস্কার বুজো সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করছেন এবং সেই জায়গার প্লেয়ার প্রয়োজন, সেটা দেশীয় হতে পারে বা বিদেশি হতে পারে। যদিও একবার শোনা গিয়েছিল যে ইস্টবেঙ্গল যদি দেশীয় কোনো প্লেয়ার নেয়, তাহলে তারা তাদের যে রিজার্ভ বেঞ্চ রয়েছে বা সেখান থেকে তারা কিন্তু প্লেয়ারদের নেবেন, নতুন করে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো আইএসএল এ অন্য কোনো টিমে খেলা প্লেয়ারদের নেবেন না, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সবটাই সম্ভব। তো এই প্লেয়ারগুলো রেম সাঙ্গা, অ্যালেক্স সাজি, এদেরকে নিয়ে আলোচনা চলছে, এদের সঙ্গে হয়তো কথাবার্তাও বলা হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করা হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু টুর্নামেন্ট এখনো শেষ হয়নি। তো পরের সিজনে এদের মধ্যে কাউকে ইস্টবেঙ্গল ক্লাবে দেখা যেতেই পারে, আবার নাও যেতে পারে। কথাবার্তা তো চলছে, দেখা যাক শেষমেশ কি হয়। তো এই গেল, অর্থাৎ একাধিক আপডেট কিন্তু আমি দিলাম আপনাদেরকে। তো আশা করি এই খবরগুলো পেয়ে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে, যদি ভালো নাও লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই। আর বলবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।